Good morning everyone, welcome to Knowledge Account. আমরা দেখব 25th জুলাই 2025 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। তো ফার্স্ট কোশ্চেন আজকে আমরা যেটা দেখব 2027, 2029 এবং 2031 সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক কোন বোর্ড হবে? WTC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2027, 29 এবং 2031 সালের আয়োজক বোর্ড হবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ECB। WTC ফাইনালের আয়োজক ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড 2027, 2029 এবং 2031 সালের এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপটা আয়োজন করবে। 20 জুলাই 2025 সিঙ্গাপুরে আইসিসির একটা বার্ষিক সম্মেলন হচ্ছিল, যেখানে আইসিসির চেয়ারম্যান জয় শাহ ছিলেন সভাপতি। সেখানে এটা ঘোষণা করা হয়েছে। এছাড়াও আরো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, তিমোর লেস্তে ক্রিকেট ফেডারেশন আর জাম্বিয়া ক্রিকেট ইউনিয়ন আইসিসির নতুন সহযোগী সদস্য হয়েছে, আর এই নিয়ে আইসিসির মোট সদস্য সংখ্যা হলো 110। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক ইংল্যান্ড। প্রথম ফাইনাল যেটা হয়েছিল তোমার 2021-এ সাউদাম্পটনে হয়েছিল। প্রতিদ্বন্দ্বী ছিল ভারত আর নিউজিল্যান্ড, যেখানে নিউজিল্যান্ড জিতেছিল। 2023-এ দ্য ওভালে হয়েছিল, ভারত বনাম অস্ট্রেলিয়া প্রতিদ্বন্দ্বী ছিল, জয়ী দল অস্ট্রেলিয়া অর্থাৎ অস্ট্রেলিয়া জিতেছিল। আর 2025-এ লর্ডসে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া হয়েছিল, দক্ষিণ আফ্রিকা জিতেছে। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, এরকম ভাবে প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স পুরো এক মাসের তোমাদেরকে ডেট ওয়াইজ সাজিয়ে A4 সাইজে একটা PDF দেওয়া হয়, প্রোভাইড করা হয়। অনেকে কমেন্ট করছো, যারা নতুন রয়েছে তারা জেনে নাও। A4 সাইজের তোমাদের একটা 80-90 পাতার PDF থাকে, যার মধ্যে প্রত্যেকটা প্রশ্ন এবং তার সাথে যে ডিটেলসগুলো আলোচনা করা হয় সেগুলো সবকটা থাকে উইথ হোমওয়ার্ক। হোমওয়ার্কের সবকটা প্রশ্ন তোমরা ওখানে এই মান্থলি PDFটাতে পেয়ে যাবে। তো এটা তোমাদের ইবুক সেকশনে রয়েছে। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করলে ইবুক সেকশনে গেলেই তোমরা দেখতে পাবে ওখানে মান্থলি ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স আছে। আলাদা জিকে PDF গুলো নিতে চাইলে সবকটা ওই ইবুক সেকশন থেকে তোমরা নিতে পারবে। কেমন? বাকি পেড ব্যাচেস যেগুলো রয়েছে, ধরো SSC MTS এর প্র্যাকটিস ব্যাচ চলছে এখন উইথ টেস্ট সিরিজ, উইকলি দুটো করে তোমাদের মক টেস্ট নেওয়া হচ্ছে। বর্তমান ট্রেন্ড অনুযায়ী সমস্ত বিষয়ের কভারেজ মানে হচ্ছে তোমার লাইভ আর রেকর্ডেড ক্লাস, দু রকমেরই ক্লাস এখানে অ্যাভেলেবেল। কনসেপচুয়াল তোমাদের ক্লাস হচ্ছে, প্র্যাকটিস ক্লাস টপিক ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের, এবং টপিক অনুযায়ী মক টেস্টও রয়েছে, তার সাথে ফুল লেন্থ মক টেস্ট উইকলি দুটো করে। লিমিটেড পিরিয়ড অফার, তোমরা চাইলে এটাতে জয়েন করে নিতে পারো তাড়াতাড়ি। আর RRB NTPC 2025-এর গ্র্যাজুয়েট লেভেল এক্সামে যে 47টা শিফটে পরীক্ষা হয়েছিল, তার পুরো জিকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো তোমাদের টেস্ট সিরিজ হিসাবে সম্পূর্ণ বাংলাতে দিয়ে দেওয়া হয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ সেকশনে। তোমরা বুলেট ব্যাচ এ RRB NTPC রেলওয়ে গ্রুপ ডির জন্য, আর SSC GD MTS CHSL এর জন্য প্রাপ্তি ব্যাচ, এগুলো সবকটাই ফাউন্ডেশন ব্যাচ উইথ টেস্ট সিরিজ রয়েছে। জেনারেল স্টাডিজটাও জিকের একটা ফাউন্ডেশন ব্যাচ, এটাও উইথ টেস্ট সিরিজ। এবং WBPKP পরিবর্তন ব্যাচ, এটাও কিন্তু উইথ টেস্ট সিরিজ। অর্থাৎ এই ব্যাচগুলোতে জয়েন করলে তোমরা আলাদা করে টেস্ট সিরিজের জন্য কোথাও যেতে হবে না, এখানেই তোমরা টেস্ট সিরিজ পেয়ে যাবে জিকের সব চ্যাপ্টার ওয়াইজ, যেটা তোমাদের প্র্যাকটিসের জন্য প্রধান দরকার থাকে সব স্টুডেন্টদের। আর WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচও রয়েছে, তোমরা চাইলে এগুলোতে জয়েন করতে পারো। কোর্স সেকশনে গিয়ে চেক করো, ওখানে তোমাদের ডেমো ক্লাস ডেমো PDF রয়েছে। এছাড়াও তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অ্যাপের হেল্প চ্যাট সেকশন থেকে, অথবা এখানে নাম্বার তোমাদের একটা রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে কনসাল্ট করতে পারো। পরের প্রশ্নে চলে আসবো, ভারত প্রথম 50 কিলোওয়াট ভূতাপীয় মানে জিওথার্মাল বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপন করবে, যেটা সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হবে? সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে হচ্ছে 50 কিলোওয়াট ভূতাপীয় একটা জিওথার্মাল একটা পাওয়ার প্ল্যান্ট, এটা হবে তাওয়াংয়ে, অরুণাচল প্রদেশে। চলো একটু ডিটেলস দেখে নিই। ভারতের প্রথম 50 কিলোওয়াট এটা একটা ভূতাপীয় বিদ্যুৎ কেন্দ্র অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় রয়েছে। সম্পূর্ণভাবে এখানে কিন্তু দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হবে। পৃথিবীর আভ্যন্তরীণ তাপশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করবে এই কেন্দ্র। মাত্র 68 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা কার্যকর হবে। সেন্টার ফর আর্থ সায়েন্সেস অ্যান্ড হিমালয়ান স্টাডিজ আর শ্রীরাম ইনস্টিটিউট ফর ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ জয়েন্টলি এটাকে করছে। ম্যাগো, থিংবু, দামতেং, তাওয়াং জেলা
অরুণাচল প্রদেশের এক্স্যাক্ট লোকেশন এটা, যেটা এখানে হচ্ছে, যেগুলো মানে যেখানে হচ্ছে এই সেন্টারটা। প্রায় 5,000 মানুষ এর জন্য হেল্পফুল হবে, মানে 50 কিলোওয়াট, এইটা একটা ডাটা ভালো করে মনে রাখবে, ইদানিং ডাটাবেস তোমাদের কোয়েশ্চেন আসছে। আর 68 ডিগ্রি তাপমাত্রা এটা কাজ করবে, দেশীয়ভাবে উন্নয়নকৃত, মানে দেশীয়ভাবে ডেভেলপড আর কি, বাইপোলার প্রসেস টেকনোলজি এখানে ইউজ করা হচ্ছে। 10 কোটি টাকা খরচ হচ্ছে, আর 3 বছরের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ, আমাদের কেন্দ্রীয় বিজ্ঞান আর প্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ এখানে টাকা পয়সা দিচ্ছে আর কি, অর্থায়ন করছে। আর এই জিওথার্মাল এনার্জি, এই জিনিসটা কি? পৃথিবীর ভেতরের গরম শিলা তরলে থাকা শক্তিকে ভূতাপীয় শক্তি বলে। তো কি হয়, ভূগর্ভে কূপ খনন করে গরম জল বা বাষ্প সংগ্রহ করা হয়, আর সেই বাষ্পের টারবাইন চালিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এরকম ভাবে বিদ্যুৎ উৎপন্নতে সব থেকে বেশি বিদ্যুৎ উৎপন্ন করে, মানে বিশ্বের সর্ববৃহৎ এই জিওথার্মাল এনার্জি উৎপাদক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, ইউএসএ, সব থেকে বেশি হয় এখানে। আর প্রথম ভূতাপীয় এরকম কেন্দ্র ইতালিতে হয়েছিল 1904 সালে। আর বিশ্বের বৃহত্তম এরকম ভূতাপীয় ক্ষেত্র হচ্ছে একটা ক্যালিফোর্নিয়াতে রয়েছে, ইউএসএতেই, দ্য গিজার্স বলে। পরীক্ষার জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে রাখো। ভূতাপীয় শক্তি নবায়নযোগ্য শক্তির উৎস, বিদ্যুৎ উৎপাদনের জন্য কোনো জীবাশ্ম জ্বালানির প্রয়োজন হয় না। অ্যাবাউট দ্য সেন্টার ফর আর্থ সায়েন্সেস অ্যান্ড হিমালয়ান স্টাডিজ, এটাও একটু দেখে রাখো। এটা 13 অক্টোবর 2021 প্রতিষ্ঠিত হয়েছিল। এটা কেন্দ্রীয় বিজ্ঞান আর প্রযুক্তি মন্ত্রকের বিজ্ঞান আর প্রযুক্তি বিভাগের একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই কেন্দ্রটা অরুণাচল প্রদেশের জলবায়ু, ভূবিজ্ঞান, জলবিদ্যা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির গবেষণার জন্য নিবেদিত প্রাণ। এর সদর দপ্তর রয়েছে ইটানগর। তারপরে ভারতের কোন বিমান ঘাঁটিতে প্রথম 3টি অ্যাপাচি AH-64E হেলিকপ্টার এসে পৌঁছেছে? এটা পৌঁছেছে হিন্দন বিমান ঘাঁটিতে, হিন্দন এয়ারবেস। ভারতের প্রথম 3টে অ্যাপাচি AH-64E হেলিকপ্টার। এই যুদ্ধ হেলিকপ্টারগুলো ভারতীয় সেনাবাহিনীর জন্যই স্পেশালি আনা হয়েছে, যেগুলো আমাদের সেনাবাহিনীর যুদ্ধ ক্ষমতা, দক্ষতা আরো বাড়াবে। 6টা এই অ্যাপাচি AH-64E হেলিকপ্টারটা টোটাল চুক্তি হয়েছিল কেনার জন্য $800 মিলিয়ন। 2000 সালে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের সময় এই চুক্তি হয়েছিল। এই হচ্ছে সেই বিমানের ছবি। বোয়িং নির্মাণ সংস্থা এটা নির্মাণ করেছে AH-64E অ্যাপাচি। এটাকে ফ্লাইং ট্যাঙ্কও বলা হয়, মনে রাখবে। উন্নত আক্রমণাত্মক একটা মাল্টি রোল হেলিকপ্টার এটা। প্রথম যুক্তরাষ্ট্র সেনাবাহিনীতে যুক্ত হয়েছিল 1984 সালে। বর্তমানে পরিষেবায় আছে 13টা দেশে, তার মধ্যে ভারতও রয়েছে। উন্নত যোগাযোগ, নেভিগেশন, টার্গেটিং সিস্টেমের মধ্যে রয়েছে। যে কোনো আবহাওয়ায় টার্গেট লক আর হামলার ক্ষমতা রাখে এই বিমান। হেলফায়ার মিসাইল, রকেট, 30mm চেইন গান, যেগুলো প্রতি মিনিটে 625টা বর্মভেদী গুলি ছুটতে পারে, এই সব কিছু এখানে রয়েছে অ্যাপাচি AH-64E হেলিকপ্টারে। তারপরে মেরি পঞ্চায়েত অ্যাপ কোন মন্ত্রকের উদ্যোগ? পঞ্চায়েতি রাজ মন্ত্রকের উদ্যোগ মেরি পঞ্চায়েত অ্যাপ। এই অ্যাপটার নামই এটা, মেরি পঞ্চায়েত অ্যাপ। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক এর ইনিশিয়েটিভ এটা একটা। জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি উইচ ইজ 2025 এটা পুরস্কৃত হয়েছে, যেটা একটা হাই লেভেল ইভেন্ট হয়েছিল। WSIS+20 ফোরাম হাই লেভেল ইভেন্ট 2025, এখানে এটা ঘোষণা করা হয় পুরস্কারের কথা। এটা সুইজারল্যান্ডের জেনেভাতে 7 to 11 জুলাই 2025 এটা হয়েছে। আর এই হাই লেভেল ইভেন্ট দেখো এটা কি জিনিস, ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি, এর ফুল ফর্ম WSIS এর। তো এই ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি +20 ফোরাম হাই লেভেল ইভেন্ট প্রতি বছর জেনেভাতে হয়, সুইজারল্যান্ডের জেনেভাতে। 2004 সাল থেকে হচ্ছে। 2003 সালের WSIS জেনেভা অ্যাকশন প্ল্যান অনুযায়ী তথ্য আর জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে অগ্রগতির পর্যালোচনা করার জন্য এটা করা হয়, যাতে সহযোগিতামূলক, অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী ডিজিটাল একটা সমাজ গঠন করা যায়। ITU মানে হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, ইউনেস্কো, UNCTAD, UNDP এরা এই ইভেন্টটার আয়োজন করে থাকে। আর এই ফোরামটা একটা আন্তর্জাতিক ডিজিটাল নীতিমালা সহযোগিতা মূল্যায়নের মঞ্চ। আমরা যদি দেখি মূল্যায়নের মঞ্চ, এটা
ডিজিটাল উন্নয়নের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কাজ করে। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন এটা প্রস্তাব করেছিল 1998-এ বিশ্বব্যাপী ডিজিটাল ডিভাইড নিয়ে। তো 2001 সালে জাতিসংঘ সেটাকে অনুমোদন করে এবং 2003 সালে জেনেভাতে প্রথম সম্মেলনটা হয়। তারপরে সম্প্রতি কোন স্টেডিয়ামের স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে ফারুক ইঞ্জিনিয়ার এবং ক্লাইভ লয়েডের নামে? তো ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামের স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে ফারুক ইঞ্জিনিয়ার এবং ক্লাইভ লয়েডের নামে। ফারুক ইঞ্জিনিয়ার ভারতের আর ক্লাইভ লয়েড হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম, এই স্টেডিয়ামটা রয়েছে ম্যানচেস্টারে, তো তাদের নামে একটা স্ট্যান্ড নামকরণ করা হয়েছে। ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব এটা প্রদান করেছে। ভারত আর ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্টের উদ্বোধনী দিন এটা জানা গেছে এবং ফারুক ইঞ্জিনিয়ার 1968 থেকে 1976 পর্যন্ত এই ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেছিলেন। তারপরে কাগজবিহীন আইন প্রণয়নের সূচনা উপলক্ষে কোন শহরে নবসেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছিল? মুম্বাইতে এই নবসেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছিল। নেভা সেবা কেন্দ্র, ঠিক আছে, ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন, NEVA, এটার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন। সেবা কেন্দ্রটা উদ্বোধন হয় 21 জুলাই 2025 নিউ দিল্লিতে। আর এটা ভারতের আইন প্রক্রিয়ায় কাগজবিহীন আর স্বচ্ছতা আনার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ইনিশিয়েটিভটা দিল্লি বিধানসভা আর সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের একটা যৌথ প্রয়াস। এই প্রকল্পের লক্ষ্য ওয়ান নেশন ওয়ান অ্যাপ্লিকেশন নীতির ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন। আইন সম্পর্কিত সব নথি আর কাজ ডিজিটাল করা হবে, ফলে কাগজ ব্যবহারও কমবে আর প্রবেশাধিকার সহজ হবে। আগস্ট 2025-এ আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর প্রথম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে কে পদত্যাগ করেছেন? গীতা গোপীনাথ IMF এর প্রথম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্বে আছেন। আগস্ট 2025-এর শেষে পদত্যাগ করবেন। 2019 সালে IMF এর চিফ ইকোনমিস্ট হিসাবে যোগ দিয়েছিলেন। পরে 2022-এ তিনি দ্বিতীয় সর্বোচ্চ পদে উন্নীত হন। তার নেতৃত্বে কোভিড-19 আর রাশিয়া ইউক্রেন সংকটের সময় গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নীতি তৈরি হয়। আন্তর্জাতিক অর্থনীতি, ঋণ সহায়তা, জলবায়ু অর্থায়ন আর আর্থিক প্রাণোদনা নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারপরে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত আর থিয়েটার কিংবদন্তি রতন থিয়াম 77 বছর বয়সে মারা গেছেন। রতন থিয়ামকে কবে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়? 1989 সালে রতন থিয়ামকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। মণিপুরের বাসিন্দা, ইনি একজন বিশ্বব্যাপী প্রশংসিত থিয়েটার ব্যক্তিত্ব। 77 বছর বয়সে মারা যান। আন্তর্জাতিকভাবে প্রশংসিত নাটক পরিচালনার জন্য পরিচিত, যেমন চক্রবুহ, উত্তর প্রিয়দর্শী, হে নংসিবি পৃথিবী, চিংলোন মাপান তাম্পাক আমা। চক্রবুহর জন্য এডিনবার্গ আন্তর্জাতিক উৎসব 1987-এ ফ্রিঞ্চ ফার্স্ট অ্যাওয়ার্ড জিতেছিলেন। ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। সঙ্গীত নাটক একাডেমির ভাইস চেয়ারম্যান আর ফেলো হিসাবেও কাজ করেছেন। ভারত সরকার কর্তৃক 1989-এ পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছেন। 1987-এ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও পেয়েছেন। মণিপুর সরকার কর্তৃক আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছিল। আর ইম্ফলের কোরাস রেপার্টরি থিয়েটারের প্রতিষ্ঠা তিনি। কেরালার রাবার বাগানে কোন কীট আক্রমণ করেছে? অ্যাম্ব্রোসিয়া বিটল নামে একটা নতুন কীটের কথা জানা গেছে, যেটা কেরালার রাবার বাগানে আক্রমণ করছে, রাবার নষ্ট করছে। এই পোকা ক্ষতিকর ছত্রাক বহন করছে, গাছে সুরঙ্গ করে ছত্রাক ঢুকে গাছের স্বাস্থ্য আর উৎপাদন নষ্ট করছে। আর ল্যাটেক্স উৎপাদন যার জন্য কমে যাচ্ছে এবং তার জন্য স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাবার গাছের উপর বেশ করা যে ইকোনমি রয়েছে সেটা নষ্ট হচ্ছে। এই বিটল প্রথম 2012 সালে গোয়াতে দেখা গেছিল কাজু গাছে। সাধারণত দুর্বল বা মরা গাছে এটা আক্রমণ করে এবং নষ্ট করে গাছগুলোকে। নেক্সট, ফাইড মহিলা দাবা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা কে হলেন? এটাও খুব ইম্পর্টেন্ট একটা নিউজ। কোনেরু হাম্পি ফাইড মহিলা দাবা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা হয়েছেন। ফাইড ওমেন্স চেস ওয়ার্ল্ড কাপ এর সেমিফাইনালে ওঠা প্রথম ভারতীয় মহিলা। প্রতিযোগিতাটা বাতুমি মানে জর্জিয়ার বাতুমিতে অনুষ্ঠিত হয়। কোয়ার্টার ফাইনালে তিনি চীনের সং ইউক্সিনকে পরাজিত করেন। এটা এই প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার
যে কোনো ভারতীয় মানে পুরুষ বা মহিলা সেমিফাইনালে উঠলেন আর কি। পর আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নিই। ইসরোর বর্তমান চেয়ারপারসন ভি নারায়ণ 11th চেয়ারম্যান। কোন দেশের প্রধানমন্ত্রী 2019 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান? এর উত্তর হয়ে যাবে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, দেশের প্রথম সংবিধান পার্ক কোথায় উদ্বোধন করা হয়েছে? আর ইব্রাহিম রাইসি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন যিনি সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 24 জুলাই 2025 এর কোয়েশ্চেন কি ছিল? কোন দেশ 2025 সালের দাবা বিশ্বকাপ আয়োজন করবে? 2025 সালের দাবা বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ? ভারত। 2025 সালের ওরিয়েন্টাল কাপ যুব ফুটবল টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হচ্ছে? ডক্টর আম্বেদকর স্টেডিয়াম। কোন কেন্দ্রশাসিত অঞ্চল 2025 সালে ওয়ান টাইম রেগুলারাইজেশন স্কিম বা ওটিআরএস চালু করেছে? এটা চালু করেছে পুদুচেরি। 2025 সালের টি20 ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম 100 উইকেট টেকার ভারতীয় মহিলাকে? দীপ্তি শর্মা। মণিপুর রাজ্যের নতুন মুখ্য সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? পুনিত কুমার গোয়েলকে। তামিলনাড়ু কোথায় হর্নবিল সংরক্ষণ কেন্দ্র স্থাপন করবে? আন্নামালাই টাইগার রিজার্ভ। সংবিধানের কোন ধারা অনুযায়ী উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন? ধারা 67A। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড 2025 ড্যাশে ভারত 3টে স্বর্ণপদক জিতেছে, সপ্তম স্থান অর্জন করেছে। কিসে ভারত 3টে স্বর্ণপদক জিতেছে? অস্ট্রেলিয়া। মহারাষ্ট্র সরকার কোন ইনস্টিটিউটের সাথে যুক্ত হয়ে যুবকদের ক্রিয়েটর অর্থনীতির জন্য প্রশিক্ষণ দিচ্ছে? ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এলআইসি বীমা সখী যোজনা প্রচারের জন্য গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। বীমা সখী যোজনার জন্য এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কোথায় স্বাক্ষরিত হয়েছিল? গোয়া। এগুলোই ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।